যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, মানে শরীর এগোচ্ছে, পথ পেরিয়ে যাচ্ছি, কিন্তু মন আটকে আছে। কিছুতেই যেন মুন্সিয়ারিকে ছেড়ে যেতে চাইছে না মন। কিন্তু প্রিয় বন্ধুরা, ক্যান্ডিড কুমায়ুন সিরিজে তো জার্নির গল্প বলতে এসেছি, তাই না? তাই পিছু টান ছিঁড়ে ফেলে এগোতেই হবে, এটাই জার্নির নিয়ম। মুন্সিয়ারি থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ লম্বা জার্নি। মুন্সিয়ারি থেকে বেরিনাগ সেরাঘাট হয়ে ধলচিনা 167 কিলোমিটার পথ। ধলচিনার একটু ওপরেই ইকো বিনসার। ফলে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব বিনসারের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। বিনসার থেকে দেখা হিমালয়ের অসাধারণ রূপ, আর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে কিভাবে পৌঁছে গিয়েছিলাম মা আনন্দময়ীর আশ্রমে, সেও এক দারুণ অভিজ্ঞতা। হিন্দিতে একটা কথা আছে না, যে अगर दिल से चाहो तो और जी जान मेहनत करो तो मंजिल आखिर मिल ही जाता है। তো আমাদেরও লক্ষ্য পূরণ হয়েছে। ইকো বিনসারে থাকার জায়গাটাও দুর্দান্ত লোকেশনে। সব কিছুর হদিস দেব এই পর্বে, সঙ্গে থাকুন আর ধৈর্য ধরে পুরো পর্বটা দেখার অনুরোধ রইল। চলো জয় কেদার। जय भोलेनाथ। মুন্সিয়ারির পর্ব আপনারা দেখেছেন, মুন্সিয়ারির সৌন্দর্যকে তুলে ধরেছি আগের পর্বে। আর এই পর্বে আমরা এখন রওনা দিয়েছি ধলচিনার উদ্দেশ্যে। মুন্সিয়ারি থেকে ধলচিনা, which is popularly known as ইকো বিনসার। তো ইকো বিনসারে আজকে আমরা থাকব। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে আমি বেরিয়েছি, কুমায়ুনের পথে পথে ঘুরে বেড়াচ্ছি। পরপর পর্বগুলো আপনারা দেখছেন, কুমায়ুনের সৌন্দর্যকে তুলে ধরছি, তার ইতিহাস, তার সংস্কৃতি, সব কিছুই, প্রাকৃতিক সৌন্দর্যকেও তুলে ধরছি। আশা করি আপনারা উপভোগ করছেন প্রতিটি পর্ব। যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন। ক্যান্ডিড কুমায়ুন সিরিজ চলছে, তার প্লেলিস্টের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যারা এখনও দেখেননি, আগের পর্বগুলো পরপর দেখে নিলে সব তথ্য পেয়ে যাবেন, কিভাবে এখানে আসবেন, কত খরচ, সব কিছুই। তো আপাতত দীর্ঘ যাত্রা আর কি, লম্বা জার্নি, প্রায় 167 কিলোমিটারের জার্নি। আর রোদ ডানা মেলে রয়েছে মুন্সিয়ারির পথে পথে। মুন্সিয়ারি থেকে রওনা দিয়ে ফেলেছি আমরা। এখনও অবধি আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে আকাশ জুড়ে দাঁড়িয়ে রয়েছে পঞ্চচুল্লি। যাচ্ছি আর পঞ্চচুল্লির দিকে হাত নাড়ছি আর কি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে যাওয়ার সময় যেন পঞ্চচুল্লিও আমাদের বিদায় জানাচ্ছে। তো চলুন, এই জার্নিতে যে যে ছবি হবে এবং ইকো বিনসারে যা যা খুঁজে পাবো তা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এই পর্বে রইল ইকো বিনসার। মুন্সিয়ারি থেকে লম্বা রাস্তা ইকো বিনসার। এখন পেরোচ্ছি বেরিনাগ শহর, কিন্তু আমরা বেরিনাগে থামবো না, আমরা বেরিনাগ ক্রস করে বেরিয়ে যাব ধলচিনার দিকে। বেরিনাগ ক্রস করার পরে আর 20 কিলোমিটার দূরে হচ্ছে পাতাল ভুবনেশ্বর। পাতাল ভুবনেশ্বর যাব ভেবেছিলাম, যদিও আমার পাতাল ভুবনেশ্বর ঘোরা এবং পাতাল ভুবনেশ্বরের যে গুহা, সেই গুহাটাও আমাদের সবারই ঘোরা। তো ওই গুহার ভেতর ছবি যদিও তুলতে দেয় না,
তো কিছুটা এগিয়েছিলাম, 5 কিলোমিটার মতো চলেও গেছিলাম, কিন্তু দেখলাম 2টো বেজে গিয়েছে। ফলে ওখান থেকে আবার ধলচিনা ব্যাক করে ইকোভিন্সার যেতে যেতে সন্ধে হয়ে যাবে। সেটা ঠিক হবে না, কারণ প্রথম কথা হচ্ছে যে পাতাল ভুবনেশ্বরের গুহার ভেতরের ছবি তুলতে দেয় না। ফলে আমি আপনাদের কিছু দেখাতে পারতাম না, শুধু ওই বাইরে থেকে মন্দিরটুকু দেখাতাম। আমার নিজের ব্যক্তিগতভাবে ওটা ঘোরা, আমাদের 3 জনেরই ঘোরা, মানে গুহার ভেতরে পাতাল প্রবেশ করেছি। তবে পাতালের ভেতরে যে দৃশ্য সেটা কিন্তু সত্যি মানে অপূর্ব। ন্যাচারালি ওভাবে যে সৃষ্টি হতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না। ওটা আমি বিবরণ দিয়ে ভাষায় বর্ণনা করা সম্ভব না। আমি বলবো যারা প্রথমবার আসছেন তারা পাতাল ভুবনেশ্বরে 1 নাইট স্টে করবেন, আর পাতাল ভুবনেশ্বরের মন্দিরটা দেখে এবং গুহার ভেতর নামবেন। তবে গুহার ভেতর যারা শারীরিকভাবে সক্ষম তারাই গুহার ভেতরে নামবেন, নয়তো নয়। কারণ একটা ক্লস্ট্রোফোবিক ব্যাপার থাকে, একটু দম আটকে যাওয়ার ব্যাপার থাকে। যাদের শ্বাসকষ্ট আছে, যাদের হাঁটু বা কোমরের সমস্যা আছে তারা নামবেন না। তো সেই হিসেবে আমি আবার গাড়ি ঘুরিয়ে নিলাম, গাড়ি ঘুরিয়ে ধলচিনার দিকে যাচ্ছি। কারণ না হলে ইকোভিন্সের পৌঁছতে পৌঁছতে আমার রাত হয়ে যেত, যেহেতু পাতাল ভুবনেশ্বরে আমি থাকবো না। সেইটা জানালাম আর কি আপনাদেরকে। তবে যারা প্রথমবার আসছেন তারা কিন্তু অবশ্যই পাতাল ভুবনেশ্বর যাবেন। আমার যেহেতু ঘোরা বা আমাদের যেহেতু ঘোরা, তাই আমি এটা স্কিপ করলাম। আপাতত ধলচিনার দিকে চলেছে। ধলচিনাও এখনও প্রায় 32 কিলোমিটার, ফলে বুঝতেই পারছেন বিকেল হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। তিনটে বেজে গিয়েছে, আমরা পৌঁছেছি সেরাঘাট। আর সেরাঘাটে দুপুরে কিছু খেতে হবে, কারণ লাঞ্চ করা হয়নি আমাদের এখনও এখান থেকে 30 কিলোমিটার প্রায় ইকোভিন্সার ধলচিনা হয়ে। তো সেরাঘাটে যে মানে বাজারটা আছে, সেরাঘাট বাজারে, ওগুলো সবই ওই চালু লাইন হোটেল এবং ওই মাছ ভাত দেয়। যেহেতু আমরা কেউ মৎস্যপ্রেমী নই, ফলে মাছ ভাত আমাদের প্রিয় নয়। তো এখানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট দেখলাম, এই আমার পেছনে, এই যে এখানে লাঞ্চটা সেরে নিই, তারপরে রওনা দেবো ধলচিনা হয়ে ইকোভিন্সারের দিকে। বিকেল ঠিক 4:33 বাজে আমরা এসে নামলাম ধলচিনায়। এই হচ্ছে ধলচিনা মার্কেট, আমি দেখাচ্ছি। আর এই ধলচিনা মার্কেটের ঠিক এসে এই যে বাঁদিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা দেখুন, দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে সোজা উঠে গেলে ইকোভিন্সার, অর্থাৎ এখানে বেশ কয়েকটা রিসর্ট, কটেজ এগুলো রয়েছে, যেগুলো এই বনাঞ্চলের মধ্যেই। ভিনসার তো বেসিক্যালি একটি অভয়ারণ্য বা বনাঞ্চল। সেই বনাঞ্চলেরই ছোটো ছোটো অনেকগুলো জায়গায় ইকোভিন্সারের বিস্তার। আমি যখন এসেছিলাম তখন এই ইকোভিন্সার ছিল না, তখন ভিনসার একটাই থাকার জায়গা ছিল, সেটা হচ্ছে ভিনসারের কেএমভিএনের রেস্ট হাউস, যেটা এখনও আছে। সেটা জায়গা পাওয়াটা প্রায় লটারি পাওয়ার সামিল আর কি। তো যাই হোক, সে সময় থাকার সৌভাগ্য আমার হয়েছিল। ওখান থেকে খুব ভালো হিমালয়ান রেঞ্জটা দেখা যায় এবং একেবারে জঙ্গলের মধ্যে নিরিবিলি পরিবেশে প্রকৃতির সঙ্গে সান্নিধ্য রেখে, সাযুজ্য রেখে ওটা বানানো এবং প্রকৃতির সঙ্গে সান্নিধ্যে কাটানো যায় আর কি একটা দিন রাত। কিন্তু ওখানে যদিও সন্ধ্যেবেলার পর আর মানে এমনিতেই ইলেকট্রিসিটি নেই, যেহেতু ইয়ের ভেতরে, ফরেস্টের ভেতরে, সন্ধ্যে 8টা অবধি বোধহয় ওখানে লাইট দেয় আর কি। যাই হোক, এখন ইকোভিন্সারের বিস্তার ঘটেছে, বহু মানুষ এখন এই ভিনসারের বিকল্প হিসেবে, এটাও ভিনসারের মধ্যেই, ইকোভিন্সারের বিভিন্ন রিসর্টে থাকেন। তো ইকোভিন্সারে একটা দিন কাটাবো, এটাও একদম নেচারের মধ্যেই, প্রকৃতির মধ্যেই। তো এই হচ্ছে ধলচিনা মার্কেটটা, একবার আপনাদের দেখিয়ে দিই, তারপরে সোজা উঠে যাব ইকোভিন্সারে। এই এলাকাটা হচ্ছে ধলচিনা এবং ধলচিনা এই বাজার।
ওই ওখান থেকে চেকপোস্ট এই অবধি বিস্তার, ছোটোখাটো একটা এলাকা, কসবা যাকে বলে। এবার আমরা ডান দিকে ঢুকে যাব ইকো বিনসারের দিকে। আপনাদের জন্য আমি নামলাম এই এটা দেখানোর জন্যে। এই হচ্ছে আপনাদের ধলচিনা মার্কেটটা একবার জাস্ট ঘুরিয়ে দিলাম। এবার উঠে যাব এই ডান দিকে আমার ইকো বিনসারের দিকে। চলুন যাওয়া যাক। সূর্য ডুবে আসছে। আসল খেলাটা কিন্তু সূর্য ডোবার পরই, মানে সূর্য ডোবার সময়, সানসেটটাই আসল। এই যে ঢুকছি দেখুন, এই যে এই ডান দিকে আসলে ধলচিনা হচ্ছে বিনসার অভয়ারণ্যেরই ঢাল বরাবর ৬,০০০ ফুট উচ্চতায় ছোট্ট একটি গ্রাম আর কি ধলচিনা, যেটা আমি কসবা বলছিলাম। তো এইবার এইখানে বেশ কিছু রিসর্ট হয়েছে। তার কারণটা কি জানেন, সেটাও সেই গল্পটাও বলি। বিনসারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিনসারের টানে বহু পর্যটক আসতে শুরু করেন। এবার বিনসার তো একটি ফরেস্ট এরিয়া, অভয়ারণ্য, এর ভেতরে যত্রতত্র রিসর্ট বানানো বন্য সংরক্ষণ আইনের আওতায় পড়ে না, সেই জন্যে অনুমতিও দেওয়া হয়। এবার বিনসারের ভেতরে থাকতে গেলে একমাত্র ওই KMBN যে সরকারি রিসর্ট আছে সেটাই আছে, এবং সেখানে অল্প যে কটি রুম। এত পর্যটক আসছে, সবাই তো আর জায়গা পান না। তখন এই বিনসার অভয়ারণ্যের ঢাল বরাবরই কিছু জায়গায় চিহ্নিত করে কয়েকটি রিসোর্টকে করার অনুমতি দেওয়া হয়েছে, এবং কয়েকটি রিসোর্ট রয়েছে এখানে। তারই বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। যারা বিনসারে জায়গা পান না, মানে বিনসার ফরেস্টের ভেতরে KMBN এর গেস্ট হাউসে জায়গা পান না, তারা এই ইকো বিনসারে থাকেন। এটাও বিনসারের মধ্যেই পড়ে, বিনসার বনাঞ্চলের মধ্যেই পড়ে। এই হচ্ছে মা আনন্দময়ী গেস্ট হাউস। এখানেই রাতের থাকার ব্যবস্থা করেছি মানে সেও অনেক ঝামেলা করে সবই বুক দেখছি এখানে। দেখা যাক এবার রুম। চলুন নাবি। এই হচ্ছে গেস্ট হাউস। এই হচ্ছে ইকো বিনসারের মা আনন্দময়ী গেস্ট হাউস। গাড়িতে আস্তে আস্তে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখানেই থাকার ব্যবস্থা করেছি। সব জায়গায় দেখছি রুম বুকড। যাই হোক, পরিচিতির সূত্রে এখানে থাকার ব্যবস্থা করতে পেরেছি। আমি তো বুক করে আসিনি, আবার বলছি, অল অফ এ সাডেন এসেছি। পুরো ট্যুরটাই একদম মানে আনপ্ল্যান্ড ওয়েতে হচ্ছে আর কি। যেখানে যেখানে ইচ্ছে করছে সেখানে থেকে যাচ্ছি। এ হচ্ছে এখানটায় অনেক বাঙালি থেকেছেন, এবং এটা হচ্ছে কি বলবো, মানে ইকো বিনসারে প্রচুর রিসর্ট রয়েছে, এবং বেশ কিছু রিসর্ট বেশ নামি দামি রিসর্ট আর কি, খুব কস্টলি। তো এখানে মোটামুটি এবং সাধ্যের মধ্যে থাকা যায়। প্রচুর বাঙালি ফ্যামিলি এখানে থেকে গিয়েছেন, থাকেনও, আগামী দিনেও থাকবেন। তো যাই হোক, সেই সূত্র ধরেই এখানে খোঁজ বার করি এবং এখানে থাকার ব্যবস্থা করেছি। এবার চলুন এটা একটু ঘুরিয়ে দেখাই। প্রপার্টিটা খুব সুন্দর জায়গায়, দারুণ সুন্দর জায়গা। রুমটাও একবার দেখিয়ে দিই ছোট্ট করে। এর সামনে প্রশস্ত লন রয়েছে, বসার জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গায় এই রিসর্টটা। আর ওইদিকে পশ্চিম আকাশ, সূর্য একটু পরেই অস্ত যাবে, বিকেল হয়ে এসছে। চলুন একবার কি ব্যবস্থা করেছে আমি তো জানি না, দেখে আসি ঘরের অবস্থা। চলুন যাওয়া যাক। দোতলায় ব্যবস্থা করেছে জানলাম, দেখি এবার কোনটা ঘর, কাহায় ঘর, নিচে না দোতলায়? ও আচ্ছা আচ্ছা, দোতলায় বল। এই হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, বাহ, সুন্দর ব্যবস্থা ঘর। এই জানলা বড় বড়, বাথরুম, ওয়াশরুম, গিজার টিজার আছে, সবই আছে, আয়নাও আছে, বেসিনও আছে, বাথরুম ফিটিংস ভালোই। এরকম একটি রিমোট জায়গায় ভালোই বন্দোবস্ত করেছেন। এই হচ্ছে খাট বা বিছানা, এদিকেও আরেকটি বিছানা। And a wide open beautiful view. এটা 4 বেড ঘর। কেন আমাকে দিয়েছে জানি না, তবে ভাড়াটাও বেশি। এটা
3000 টাকা ভাড়া। ডাবল বেডরুম কিছু নেই, 3 বেডরুমও নেই, যা ছিল আমি তাই নিয়েছি, কিছু উপায়ও নেই, মানে এর কোনো বিকল্প তো কিছু নেই আমার হাতে, ফলে এটা আমাকে নিতে হলো, মানে এটাই রেখেছেন আমার জন্যে। তো এমনি ডাবল বেডরুম ভাড়া বোধ হয়, যা শুনলাম আমি, 2200 টাকা নেয়। তো এটা 3000 টাকা ভাড়া, মানে এক দিনের জন্য আর কি। যাই হোক, আপাতত এখানেই থাকতে হবে। এই তথ্যটুকু আপনাদের দিয়ে রাখলাম। আর উল্টো দিকটা একবার দেখুন, দাঁড়ান। দেখি পার্টনারকে জিজ্ঞেস করে কেমন লাগছে জায়গাটা। কেমন লাগছে রে বল? দারুণ, এত সুন্দর ওয়েল মেনটেন্ড একটা জায়গা, মানে এত ন্যাচারাল একটা ভিউ, ভাবাই যায় না। সবথেকে এটার সবথেকে ভালো কি জিনিস তো, সেটা হচ্ছে যে সামনেটা হ্যাঁ, পুরো ভিউটা একদম ওয়াইড ওপেন, একটা ক্লিয়ার ভিউ, সানসেটটা দেখা যাচ্ছে, সানসেট ভিউ, পুরো ভ্যালি একদম, মাউন্টেন যে রয়েছে এগুলো একদম পরিষ্কার। মানে এই জায়গাটা এত ওপেন এবং কোনো কংক্রিটের জঞ্জাল নেই, কিছু নেই, চারদিকে এতটা ওপেন স্পেস, এটাই এখানকার ইউএসপি আর কি। হ্যাঁ, এটা মানে ভীষণ একটা ভালো ফ্যামিলি গ্যাদারিং এর জায়গাও হতে পারে, এবার বাচ্চারাও বোর হবে না, তাদের জন্য দোলনা আছে, রিফ্রেশমেন্টের জায়গা আছে। মানে শুধু হোটেল মানে যেটা আমার পছন্দ না, অনলি রুমস নয়, এখানে একটা ওপেন টেরেস আছে, ব্যালকনি আছে, সব দিক থেকে এটা বেশ এনজয় করার মতোই জায়গা। সুন্দর পরিবেশ, এটা মানে ভীষণ প্লিজিং, নট অনলি প্লিজিং টু আইজ বাট অলসো প্লিজিং টু দ্য মাইন্ড। যাই হোক, আপাতত বকবকের কোনো জায়গাই নেই এখানে, কিছু বলারও নেই, কিন্তু কিছু মানে শুধু দেখানোর জিনিস। আপনারা কিছু ছবি দেখুন, আমি আর কি বলবো। ইকোবিনসের মানে হচ্ছে প্রকৃতিকে একেবারে নিবিড়ভাবে উপভোগ করার জন্যে ইকোবিনসের। দীর্ঘক্ষণ নীরব ছিলাম, কারণ প্রকৃতির রঙের খেলার মাঝে শব্দরা বেমানান, তাই ভয়েস ওভারের প্রয়োজন ছিল না। বিনসারের অকৃত্রিম সৌন্দর্যকে তুলে ধরলাম আপনাদের সামনে। সূর্যাস্ত থেকে অস্তরাগ সব রং যেন মনের মণিকোঠায় বন্দী করে রাখলাম। দিনভর দীর্ঘ যাত্রার ক্লান্তি ধুয়ে যাচ্ছিল এই অনাবিল প্রকৃতির সামনে দাঁড়িয়ে। এই তো সেই মুহূর্ত, যে মুহূর্তের সাক্ষী থাকব বলে জীবনের কঠিন লড়াইকে চোয়াল চেপে লড়েও ছুটে আসি প্রকৃতিরই কাছে। বিশ্বাস করুন, এই মুহূর্তগুলোয় অনুভব করি জীবনের গভীরতা, বেঁচে থাকার মানে, আর আনন্দ পাই এই দুর্লভ মুহূর্তগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে। বিকেল পেরিয়ে সন্ধ্যা, দিনের আলো নিভে যেতেই বিনসারে অন্ধকার জেগে ওঠে, কিন্তু প্রকৃতির নীরবতাকে ভেঙে খান খান করে দেয় সভ্যতার উল্লাস। এখানেও যথারীতি কৌশানীর প্রতিচ্ছবি দেখতে পেলাম। সেই অ্যাম্প্লিফায়ার বাজিয়ে চটুল হিন্দি গানের সুরের সঙ্গে নাচানাচির মৎসব। বিনসারের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে এক শ্রেণীর পর্যটকদের উল্লাস। এখানেও কিন্তু সেই একই উপদ্রব এবং একই সমস্যা, যেটা আমি বারবার সবাইকে আমার
কন্টেন্টের মধ্যে দিয়ে অনুরোধ করি যে এই জায়গাগুলো তো একটা শান্তশিষ্ট নিরিবিলি জায়গা, এখানে মানুষ প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতেই আসেন, কিন্তু এখানেও সেই আমরা যারা বাঙালি পর্যটক তারা এখানে সেই উল্লাসে মেতে উঠি। উদ্দাম মিউজিক চলছে বক্সে, অ্যাম্পলিফায়ার বক্স, এবং নাচ গানা ক্যাম্প ফায়ার সবই চলছে। আমার বক্তব্য, দেখুন থুতু তো উপরের দিকে সেটা নিজের গায়েই পড়ে, এরা তো আমার শত্রু নয়, আমার পরও নয়, এরাও পর্যটক আমারই মতো। কিন্তু আমি বারবার যেটা বলি যে এই জায়গাগুলো তো একটা মাহাত্ম্য আছে, যে জায়গা যেমন মাহাত্ম্য আর কি, এখানে ঠিক ওই এগুলো বোধহয় মানায় না। মানে আমি বারবার আমার এই কন্টেন্টের মধ্যে দিয়ে অনুরোধ করি যে এরকম যেন না করেন সবাই। আনন্দ উপভোগ নিশ্চয়ই করবেন, একটা জায়গায় বেড়াতে এসছেন, আনন্দ করার জন্যই তো এসছেন, কিন্তু সেই আনন্দটা পীড়াদায়ক হয়ে উঠলে মুশকিল আর কি, কষ্টদায়ক হয়ে ওঠে, আর প্রকৃতির শান্তি নষ্ট করে, ভঙ্গ করে। তো প্রকৃতির যে নীরবতা, প্রকৃতির যে নিজস্বতা, যে নির্যাস, সেটাকে নষ্ট করে এমন আনন্দ উচ্ছ্বাস করা কি মানায়? মানে আমি জাস্ট আপনাদের মতামত চাইছি, আমার ব্যক্তিগত অভিমত যদিও নাই, মানে আমি এগুলো পছন্দ করি না, আমি এই জায়গাটাকে উপভোগ করতে এসেছি। বিনসারের অভয়ারণ্যের জঙ্গলের মধ্যে আছি, এখানে কি করতে আছি? এখানে তো রাতের নিস্তব্ধতাকে উপভোগ করব, অন্ধকারকে উপভোগ করব, জোনাকির মতো যে শহর জ্বলছে পাহাড়ের গায়ে সেটাকে উপভোগ করব। এখানে তো আমি গান বাজিয়ে অ্যাম্পলিফায়ার বক্সে নাচ গানা করার তো কোনো মানে আমি পাই না। তবে বাড়িতে বসেই করতে পারি বা বাড়ির ছাদে করতে পারি, তাই না? যাই হোক, এইটা নিয়ে আর কি বলবো আমি, এই বিতর্ক চলবেই। যারা করছেন তারাও বাঙালি, কিন্তু এখানে 13টা ঘরের মধ্যে 2টো ঘর দেখলাম আমি নন বেঙ্গলি, বাকি সবকটা ঘরই বাঙালি পর্যটকে ভর্তি এবং পুরোটাই বুকড। এবং যারা এই উল্লাসে মেতে উঠেছেন তারাও আমারই মতো বাঙালি, ফলে বলতে আমারও লজ্জা লাগছে, কারণ আমিও তো বাংলাকেই রিপ্রেজেন্ট করি, বাঙালি পর্যটক। তো অনুরোধটুকু করতে পারি যে এইটা না করলেই বোধহয় ভালো, এই আর কি। প্রকৃতির মতো থাকতে দিন না, প্রকৃতির নির্যাস, প্রকৃতির গন্ধ, প্রকৃতির রূপ, প্রকৃতির নিজস্বতা, এটাকেই উপভোগ করি আমরা, তাহলেই তো প্রকৃতিও রক্ষা পায়, প্রকৃতির শান্তিও ভগ্ন হয় না। বাইরে রাত, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, এই আমার ঘরের দরজা, বারান্দা থেকে এই রাত্রির দৃশ্য উপভোগ করছি। টিম করে আলোগুলো জ্বলছে পাহাড়ের গায়ে, সে দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন কোনো তামঝাম নেই, অর্থাৎ সেই গান বাজনা থেমে গিয়েছে, চারদিক একেবারে নিঝুম এবং সেই নিশুত রাতের মতো আর কি। তো সেই নৈশব্দকে, রাতের নৈশব্দকে উপভোগ করার জন্যই বারান্দায় এসে দাঁড়িয়েছি। অতটা ঠান্ডা আমার লাগছে না, আর যা দেখতে পাচ্ছি সেটা খালি চোখে, সেটা ক্যামেরা সেটা জাস্টিস করতে পারবে না। আর তারা ভরা আকাশ সেটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, রাতের খাওয়া আমাদের হয়ে গিয়েছে, এবার শুয়ে পড়তে হবে, কারণ ভোরে উঠতে হবে। পাহাড়ে কিন্তু বেলা অবধি বিছানায় পড়ে থাকলে কোনো লাভ নেই, কারণ ভোরবেলা উঠলেই প্রকৃতির সেই শোভা দেখতে পাওয়া যায়। প্রকৃতির যদি সদয় হয় তাহলে ভোরবেলা যা দেখতে পাওয়া যায় তা মানে একদম লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকে আর কি। ফলে কাল সকালে উঠতে হবে, সকালে মানে ভোরে উঠতে হবে অন্ধকার থাকতে থাকতে। তারপর চেষ্টা করব একটু এদিক ওদিক যাওয়ার, যদি কিছু পাওয়া যায় তা তুলে ধরবো আপনাদের সামনে। ফলে এখন রাত হয়ে গিয়েছে, আর কথা বাড়াচ্ছি না। আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কাল সকালবেলায়। শুভ সকাল বন্ধুরা, বা সুপ্রভাত। সুপ্রভাত বলবো নাকি একেবারে সুভোর বলবো, কারণ এখনও আলো সেভাবে ফোটেনি। আরও আগেই আমি উঠেছি, 5টার সময় উঠেছি, এখন এই প্রায় 5টা সাড়ে 5টা বেজে গিয়েছে। এই যে দেখুন বাইরে আলো ফুটছে, ভালো করে আলোও ফোটেনি, ওই জন্য আমি আর কিছু ক্যামেরা অন করছিলাম না। এখন একটু হালকা আলো ফুটছে। এবার একটু জঙ্গলের পথে ট্রেক করে আসি, চলুন দেখি কিছু পাওয়া যায় কি না। যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা আমার তো ভালো লাগবেই, আমি দেখব, এবং আমার ক্যামেরার মধ্যে দিয়ে, আমার এই ছবির মধ্যে দিয়ে যদি আপনারা দেখতে পান এবং আনন্দ পান, সেটা আমার কাছেও আনন্দদায়ক হয়ে উঠবে। তা চলুন তাহলে একটু জঙ্গলের পথে ট্রেক করে আসি, দেখি খুঁজে পেতে কিছু পাওয়া যায় কি না এই হিমালয়ের আনাচে কানাচে। da, da, da. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155
বেরিয়ে পড়েছি, চড়াই ভাঙছি, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখাচ্ছি। সেই রাস্তা একদম আফিল উঠে গেছে উপরের দিকে। চলুন যাওয়া যাক। সকাল সকাল একটা ট্রেকিং হয়ে যাবে। এবার দেখি প্রকৃতি কি তুলে দেয় আমার হাতে। রাস্তা সে অর্থে কিছু নেই, এই ঘাসবন পেরিয়েই রাস্তা খুঁজে খুঁজে যেতে হচ্ছে। এই সরু পায়ে চলে একটা পথ এগিয়ে গিয়েছি উপর দিকে, এটা ধরেই যাচ্ছি। লোকজন তো নেই, জনপ্রাণীর চিহ্ন নেই। বুঝতে পারছি না রাস্তা হারাবো না তো আবার। এবার কোন দিকে যাব দাঁড়ান। বেশ কিছুটা চলার পর এরকম একটা রিচ টাইপের পেলাম। গিয়ে দেখি যে ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। ওই দিকটা ক্লিয়ার আছে দেখছি, পরিষ্কার। আর এই হচ্ছে বনাঞ্চলের ছবি, বিনসার স্যাংচুয়ারি। সকালের আলো ফুটেছে কিন্তু সূর্য এখনো ওঠেনি। ওই দেখুন হিমালয়, এই ক্যামেরায় দেখতে পাবেন না, চেষ্টা করছি আমি যদি ক্লোজে দেখানো যায়। হিমালয়ের এই রূপ দেখতেই এত কষ্ট করে চড়াই ভেঙে ভোরের অন্ধকারে উঠে আসা। আপনারা দেখেছেন, সেই চিত্র আগেই দেখিয়েছি। আমার পেছনে গোটা হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে। এটা ফাঁকা মতো জায়গায় এসে দাঁড়িয়েছি, অবস্ট্রাকশন নেই। এদিক থেকে সেই নন্দাগুন্টি, ত্রিশূল, মৃগথুনি, নন্দাদেবী, নন্দাকোট, পুরো রেঞ্জটাই ক্লিয়ার। আর সকালের নরম আলো, সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে এই শৃঙ্গগুলোর মাথায়। একটা স্বর্ণাভ আভা গোটা আকাশ জুড়ে। এ দৃশ্য ভোলার নয়। এ দৃশ্য যারা দেখেছেন তারাই জানেন, এবং এই দৃশ্য দেখতেই সবাই ছুটে আসে। আমি, আপনি, আপনারা সবাই। আর যারা আসতে পারেননি তাদের জন্যই আমি তুলে ধরছি এই চিত্র। আর যারা এসেছেন, দেখেছেন, তারা না হয় আবার থ্রু মাই লেন্স দেখে নিন, উপভোগ করুন এবং স্মৃতিমন্থন করুন। অসাধারণ দৃশ্য। এ ভোলার নয়, এ ভাষায় বর্ণনা করার নয়। এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এটা যেন সার্থক হয় যখন প্রকৃতি সদয় হয়। এই রূপ দেখতেই ছুটে আসা এত দূর। পরিষ্কার হিমালয় দেখা যাচ্ছে, দেখুন। আমি বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে নন্দাঘুন্টি, এই হচ্ছে ত্রিশূল, আর এইটা হচ্ছে মৃগথুনি, এই হচ্ছে নন্দা দেবী, নন্দাকোট।
মা আনন্দময়ী গেস্ট হাউস থেকে প্রায় 1.5 কিলোমিটার চড়াই ভেঙে পৌঁছতে হয় মা আনন্দময়ীর আশ্রমে। এখানেই মা আনন্দময়ী থাকতেন এক সময়। তো কিন্তু জায়গাটা ঠিক খুঁজে পাচ্ছি না, রাস্তা তো সেভাবে নেই দেখুন, আর সাথেও কেউ নেই, চড়াই তো প্রচুর দেখছি। চেষ্টা করছি যদি পৌঁছতে পারি, না হলে ব্যাক করব, কারণ কোনো সাইন মার্ক বা কিছু পথ নির্দেশিকা নেই এরমই জঙ্গলের মধ্যে দিয়ে। আর সত্যি কথা বলতে কি কোনো জনপ্রাণী নেই জঙ্গলে, কেউ নেই, আমি আর ওই কোথায় গেলি আমরা দুজন। ফলে বুঝতে পারছি না পৌঁছতে পারবো কি না। একটা ট্রাই নিচ্ছি, না হলে ফিরে যাব। আহা, জঙ্গলের কি আদিম রূপ, একেবারে গহন বন, চারদিকে দেখুন, মনে হচ্ছে সভ্যতার বাইরে চলে গেছি, একটা অদ্ভুত দুনিয়া খুলে গেছে চোখের সামনে। চারদিকে শুধু সবুজ, ঝিঝি পোকার ডাক, আর এই পাইন, ওক, দেওদার বন। হিন্দিতে একটা কথা আছে না, যে अगर दिल से चाहो तो और जी जान मेहनत करो तो मंजिल आखिर मिल ही जाता है। অর্থাৎ পরিশ্রম করলে এবং মন থেকে চাইলে লক্ষ্য পূরণ হবেই। তো আমাদেরও লক্ষ্য পূরণ হয়েছে। রাস্তা ঠিক জানতাম না, ওই অরণ্যের ভেতর দিয়ে পায়ে চলা পথ ধরে 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 এসছি, এসে পৌঁছে গেছি মা আনন্দময়ী আশ্রমে। আমার সঙ্গে আছেন এখন হরিশ সিং বিস্ট, উনি এই মন্দিরের মানে এই আশ্রমের দেখভাল করেন। ওনার মা বাবা দেখেছেন মা आनंदमयी। आपके पापा और मम्मी ने देखा था ना? जी माँ जी 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 जी। अच्छा, तो आप यहाँ क्या करते हैं? मैं यही फूल फालू का काम करता हूँ, सेवा करता हूँ माँ का आश्रम में। अच्छा, आप कोई बाबा रहते हैं इधर? हाँ, कोई साधु जी रहते हैं ऊपर में। अच्छा, ऊपर में उसका कोठी है ऊपर? हाँ, वो थोड़ा सुबह में साधना में रहते हैं। अच्छा अच्छा जी। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। ভারতের আধ্যাত্ম সাধনার অন্যতম নক্ষত্র হলেন মা আনন্দময়ী। অবিভক্ত বাংলায় জন্মালেও তার খ্যাতি জগৎ জোড়া। তার সম্বন্ধে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, খুব ছোট করে বলছি। 1896 সালের 30 এপ্রিল বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলার খেওড়া গ্রামে আনন্দময়ী মায়ের জন্ম হয়েছিল। ছোটবেলায় তার নাম ছিল নির্মলা সুন্দরী, বাবার নাম বিপিন বিহারী ভট্টাচার্য। 1908 সালে ঢাকার বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। 1926 সালে তিনি সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মে কর্মে আত্মনিয়োগ করেন।
কথিত আছে এই মন্দিরেই একদিন নির্মলা কুমারী দিব্যভাবে মাতোয়ারা হয়ে ওঠেন। সেই সময়ই তিনি প্রকাশিত হন আনন্দময়ী মূর্তিতে। সেই থেকে তার নাম হয় মা আনন্দময়ী। 1932 সালে স্বামীর সঙ্গে মা আনন্দময়ী উত্তরাখণ্ডের দেরাদুনে চলে আসেন। তার স্বামী রমণীমোহন চক্রবর্তীও সন্ন্যাস গ্রহণ করেন। রমণীমোহন পরিচিত হন ভোলানাথ নামে। 1982 সালের 27 আগস্ট মা আনন্দময়ী দেহত্যাগ করেন। তার দেহ হরিদ্বারের কনখল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ করা হয়। দেশের বিভিন্ন জায়গায় মা আনন্দময়ীর আশ্রম রয়েছে। এই আশ্রমেও তিনি সাধনা করেছিলেন। বহু বিদগ্ধ ব্যক্তিত্ব মা আনন্দময়ীর সংস্পর্শে এসেছিলেন। এখন এখানে স্বামী নির্গুণানন্দজি থাকেন। উনি ধ্যানে বসেন। ওই যে ওইখানটা কারো যাওয়ার অনুমতি নেই, তো উনি এখানে বেসিক্যালি ধ্যান হয়, অনেকে ধ্যান করতে আসেন। জায়গাটা ইউনিক, মানে কি বলবো, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বলতে যা বোঝায় আর কি। মানে একেবারে নির্জন প্রকৃতির কোলে, মানে এখানে এলে মনে হবে যেন থেকে যাই আর সভ্যতার মায়া কাটিয়ে ফেলবেন। এত সুন্দর এই জায়গাটা, মনে হবে যেন জীবন খুঁজে পাওয়া যায় এই জায়গায়। প্রতিটা মুহূর্ত, বেঁচে থাকার মুহূর্ত যেন ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। আসলে নৈশব্দেরও তো একটা ভাষা থাকে, আর এই অরণ্য, এই প্রকৃতি, এরও একটা নিজস্ব ভাষা আছে। এই ভাষাটাকে না ওই নৈশব্দ দিয়েই অনুভব করতে হয়। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। जप तप साधन नाही कुछ लागत, जप तप साधन नाही कुछ लागत, खर्चत नाही गठरी, भजो रे भैया राम गोविंद हरे। कहत कबीर जो मुख राम नाही, कहत कबीर जो मुख राम नाही, सो मुख धूल भरी, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন, বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত। বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে, নিতে পারেন মেম্বারশিপ। তবে পুরোটাই আপনাদের ইচ্ছে, আমার কোনো দাবি নেই। এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে। এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিনের জন্য বিদায়। সবাই ভালো থাকুন। এবার বিনসারকে বিদায় জানানোর পালা। ইকো বিনসার থেকে এবার রওনা দেব ভিন্ন এক গন্তব্যের উদ্দেশ্যে। আশা করি এই গোটা পর্বটি জুড়ে আপনারা বিনসারের ফ্লেভার পেয়েছেন। অরণ্যের গন্ধ, প্রকৃতির রূপ রস, মা আনন্দময়ীর আশ্রম, হিমালয় দর্শন, যতটুকু পেরেছি পুরোটাই তুলে ধরেছি আপনাদের সামনে। তাহলে এই পর্ব এখানেই শেষ করছি, থামছি আজ এখানেই। আবার দেখা হচ্ছে
পরের গন্তব্যে আবার পরের পর্বে নতুন গন্তব্যের গল্প নিয়ে। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, টাটা।